ফিজিওলজি এবং ক্লাসিফিকেশন একটু আসছিলাম শখের। আজকে আমরা ক্লাসিফিকেশন থেকে আরম্ভ করব। তার আগে আমরা যেটা আবার প্রথমেই শখের ডেফিনেশনে চলে যাই। আমরা সবাই কি শুনতে পারতেছেন? শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। কোনো সমস্যা হলে ইয়ে করে দিও, কারণ ওয়ান ওয়ে তো একগুলা বোঝা যাচ্ছে না। আমি এখান থেকে বোঝা যাচ্ছে না, কোনো টেকনিক্যাল যদি কোনো সমস্যা হয় আমাকে মনে করে দিও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি আবার ডেফিনেশনে চলে আসতেছি, শকের ডেফিনেশনে কি বলছিলাম? শক যে সিস্টেমিক স্টেট অফ ব্লাড টিস্যু পারফিউশন which is inadequate for normal cellular respiration. আমরা গত ক্লাসে বলছিলাম এখানে তিনটা শব্দের উপরে আমরা খুব স্ট্রেস দিছিলাম। একটা ছিল সিস্টেমিক স্টেট, মানে গ্লোবাল হাইপোপারফিউশন, সমস্ত শরীরের সব জায়গায় হাইপোপারফিউশন হচ্ছে সিস্টেমিক স্টেট। দেন লো টিস্যু পারফিউশন হচ্ছে এখানে যে পারফিউশন কি সেটা আমি বলছিলাম, এবং যেটার জন্য কি হচ্ছে ইনএডুকেট ফর নরমাল সেলুলার রেসপিরেশন, যে নরমাল সেলুলার রেসপিরেশন সেটা হ্যাম্পার হচ্ছে। এর ফলে যে প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জ গুলা হচ্ছে সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা যেটা যাব হলো গিয়ে আমরা ক্লাসিফিকেশন অফ দা শক। ক্লাসিফিকেশন অফ দা শক আমাদের বেলেনলা বইতে যেটা আছে, একটা হলো হাইপোভলিমিক শক, খুব ইম্পর্টেন্ট শক, যেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব আজকে। দুই নম্বরে কার্ডিওজেনিক শক, সেটা নিয়ে হালকা একটু এখানে আলোচনা করে নেই। কার্ডিওজেনিক শক ইজ ডিউ টু পাম্প ফেলিওর, প্রাইমারি পাম্প ফেলিওর অফ দ্য হার্টের সে ব্লাড সাপ্লাই দিতে পারছে এডুকেট টিস্যু পারফিউশনে, যে সার্কুলেটরি ভলিউম যেটা আছে সেটা টিস্যুতে সে পাম্প করতে পারতেছে না। ইটস মেবি এমআই, ইটস মেবি cardiac component, this may be other causes of the heart, cardiomyopathy, other causes of the heart, এটা একটু হালকা পরে আলোচনা করব। এরপর হলো অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকশন এর মানে কি? দেয় যে অবস্ট্রাকশন, কি অবস্ট্রাকশন? কি অবস্ট্রাকশন হইছে? অবস্ট্রাকশন অফ দা গ্রেট ভেসেলস এন্ড হার্ট ইটসেলফ টু, কি হচ্ছে তোমার এখানে ফিল হইতে, যে তোমার গ্রেট ভেসেল গুলা ফিল হইতে, হার্ট ফিল হওয়ার জন্য যে ইয়ে থাকবে, ফিল হবে, তোমার এন্ডাস্টোলিক যে ভলিউম আসবে হার্টে সেটা অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। গ্রেট ভেসেল গুলা কম্প্রেস হয়ে যাচ্ছে, হার্টের প্রেসার অবস্ট্রাকশন হচ্ছে, প্রেসার হচ্ছে। হোয়াট আর দ্য কজেস অফ দিস? একটা হলো গিয়ে তোমার যদি টেনশন নিউমোথোরাক্স, চেস্টের মধ্যে প্রেসার বেড়ে যায়, হ্যাঁ, এবং কার্ডিয়াক টেম্পোনেট, এইসব কারণে, অথবা পালমোনারি এম্বলিজম, এইসব কারণে হচ্ছে কি তোমার যে কার্ডিয়াক টেম্পোনেট মানে হার্টের উপর প্রেসার, ব্রিগেডাল তোমার স্পেসে তোমার কোনো কালেকশন জমে গেছে, এবং যেটা হলো কার্ডিয়াক হার্টের উপর প্রেসার ক্রিয়েট করতেছে, বলে ডায়াস্টোলিক ফিলিং হচ্ছে না। এরপর তোমার যেটা হলো টেনশন নিউমোথোরাক্স, যে বড় বড় ভেসেল আছে যেগুলো আছে, যে তোমার এই ভেইন গুলো অবস্ট্রাকশন অফ দা গেট ভেসেলস, ফলে এখানে প্রেসার বেড়ে যাচ্ছে, গেট ভেসেল কম্প্রেস করে দিচ্ছে, ভেনাস সিস্টেম আসতেছে না, পরে তোমার পেশেন্ট সাফারিং ফ্রম শক, এটা হলো অবস্ট্রাকটিভ শক। এরপর আরেকটা আছে হলো তোমার ডিস্ট্রিবিউটিভ শক, যেখানে হলো তিনটা জিনিস ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউটিভ শকে। একটা হলো তোমার সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক এন্ড নিউরোজেনিক শক। এই তিনটা শক হলে তোমার ডিস্ট্রিবিউটিভ শক। এখানে কেন হচ্ছে এটা? ডিউ টু তোমার মেল ডিস্ট্রিবিউশন অফ দা সার্কুলেটরি ব্লাড ভলিউম, সার্কুলেটরি ব্লাড ভলিউমটা মেল ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, ডিউ টু ভেসোডাইলেটেশন হচ্ছে, পেরিফেরাল পুলিং হয়ে যাচ্ছে ব্লাড, ইফেক্টিভ ব্লাড যেটা হার্টে আসার কথা সেটা আসতেছে না, তোমার ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম নাই, তোমার প্রিলোড নাই, যার ফলে তোমার কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে এবং পেশেন্ট সাফারিং ফ্রম শক, যেটা হলো ডিস্ট্রিবিউটিভ শক। লাস্ট ওয়ান ইন এন্ডোক্রাইন শক। এন্ডোক্রাইন শক এটা নিয়ে হালকা লাস্টের দিকে হালকা একটু তোমাদের আলোচনা করবে, কয়েকটা কজ বলবো সেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এখানে একটা তোমাদের আগে একটা স্লাইড আমি দেখাইছিলাম, সেটা কি দেখো, এন্ডোক্রাইন শকের কিছু, আচ্ছা ঠিক আছে, এন্ডোক্রাইন শকের তোমার দুই একটা কজ বলে দিই, যদি পরে যদি আর সময় না থাকে। এটাকে যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপাথাইরয়েডিজম, এরপর হাইপোঅ্যালডোস্টেরনিজম, এইসব কিছু কজ আছে। ডায়াবেটিস, তোমার কিটো অ্যাসিডোসিস, এগুলো যেগুলো আছে এগুলো
যেগুলো কজ আছে দিস আর দ্য এন্ডোক্রাইন কজ। এগুলো অল ফর্ম অফ শক, যেটা তোমার কার্ডিওজেনিক শক, এরপর তোমার হাইপোভলিক শক, প্রত্যেকটা শক এখানের মধ্যে ইয়ে থাকে, একসাথে কিউমুলেটিভ হিসাবে থাকে। বলে এটা হলো গিয়া কজ হলো গিয়ে তোমার মেবি হাইপোভলিমিয়া, মেবি কার্ডিয়াক, তোমার ক্যাটাকলামাইন রিলিজ হচ্ছে না, বলে হার্টের কন্ট্রাকশন হচ্ছে না ঠিকমতো, কার্ডিওজেনিক সবকিছু মিলে এই শকটা হতে পারে। আর যে এখন আসলে তোমার হাইপোভলিমিক শক, হাইপোভলিমিক শকে আমরা প্যাথোফিজিওলজি শক আমরা ভাগ করছিলাম। দেখো আমরা এখানে যদি এখানে নিয়ে আসি ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম দিয়ে আমাদের আরম্ভ করি, কোন জায়গায় কোন শক ক্রিয়েট করতেছে। হাইপোভলিমিক শক ডিউ টু লেস পিলোড কমে যাচ্ছে, ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম কমে যাচ্ছে, এবং তোমার ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম কমে যাচ্ছে, হার্টের ভেনাস রিটার্ন কমে যাচ্ছে, পিলোড কমে যাচ্ছে। বলে তার এটা কি হাইপোভলিমিক শকে সরাসরি ইজ ডিউ টু লস অফ দ্য ব্লাড, লস অফ দ্য ফ্লুইড ফ্রম দ্য circulation and causing less effective circulatory blood volume, causing hypovolemic shock. Septic shock same, mal distribution, circulation blood আছে যেটা it is mal distributed, এতে পেরিফেরাতে যেটা ভেসোডাইলেশন হয়েছে, পেরিফেরালে ইয়ে কুলিং হয়েছে, অথবা লার্জ ভেসেল যে আমাদের ক্যাপাসিট্যান্স ভেসেল যেগুলো আছে 45% ব্লাড ইজ তোমার স্টোর, তোমার এখানে কি থাকতে স্টোর থাকতেছে যে না ক্যাপাসিট্যান্স ভেসেল কি ফ্লাঙ্কিং ভেসেল গুলো আছে, হেপাটোবিলিয়ারি সিস্টেমে যে ভেসেল গুলো আছে সেই কারণে জায়গায় 45% ব্লাড আমাদের এখানে কুলিং হয়ে আছে। এখানে যখন তোমার ভেসোডাইলেশন হবে এই ব্লাড গুলা এখানে কুলিং হয়ে থাকবে, যেটা তোমার সার্কুলেটরি তোমার যেটা সার্কুলেশনে সেটা কোনো কাজে লাগবে না। তাহলে সেন্ট্রাল সার্কুলেশন এগুলো কোনো কাজে লাগতেছে না। দিস ইজ টু সেপটিক শক। কার্ডিওজেনিক শক এর কার্ডিয়াক আউটপুট তো প্রাইমারি ডিজিজ অফ দা হার্টের কন্টাক্ট করে ব্লাড তোমার এই করতে পারতেছে না, টিস্যু লেভেল পৌঁছে দিতে পারতেছে না, তাহলে ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, এটা হলো তোমার কার্ডিওজেনিক শক। তাহলে আমাদের এই যে ক্লাসিফিকেশন অফ শকের এগুলা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসি তোমার কিছু কথাবার্তা আছে তোমার হাইপোভলিমিক শক বা প্রত্যেকটা শকে আমরা ডিটেইলস আলোচনার আগে দুই চারটা কথা বলে নেই আমাদের শক সম্পর্কিত। যে তোমরা অনেক সময় যে শক কতটুকু সিভিয়ার শক, এরপরে হোয়াট ইজ ডিকম্পেনসেটেড শক, হোয়াট ইজ কম্পেনসেটেড শক, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেই। যে সিভিয়ারিটি অফ দা শক, কম্পেনসেটেড শক, কম্পেনসেটেড মানে কি, যে শক বডি কম্পেনসেট করে ফেলছে, কম্পেনসেটরি মেকানিজমের মাধ্যমে যেটা বডি ম্যানেজ করে ফেলছে সেটা হলো কম্পেনসেটেড শক। There is adequate compensation to maintain central volume and preserve flow to the kidney, lungs and brain. তোমরা জানো আমাদের কোন সময় আমাদের সার্কুলেটরি ভলিউম যদি 15% লস হয়ে যায়, তোমার হিমোরেজ হয় 50% লস হতে সার্কুলেটরি ভলিউম হয়ে যায়, তাহলে বডি এটা ইজিলি কম্পেনসেট করে ফেলে। তাই আমি প্যাথোফিজিওলজিতে বিদ্যায় যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেম, বিভিন্ন কম্পেনসেটরি রেনাল সিস্টেম, এটা তো কম্পেনসেটরি মেকানিজম গুলো তোমাদের বলছিলাম। এই কম্পেনসেটরি মেকানিজমের মাধ্যমে সেটা করতেছে, সে তোমার ব্লাড দেয় যে তোমার প্রিজার্ভ ফ্লো টু দা এসেনশিয়াল ভাইটাল অর্গানস যেগুলো আছে কিডনি, লাংস, ব্রেইনে, সেটাতে তোমার ব্লাড সাপ্লাই সে মেনটেন করতে পারতেছে। ফলে পেশেন্টে তোমার কি হচ্ছে, কিডনিতে রেনাল আউটপুট ভালো আছে, মাইল্ড টাকিপনিয়া থাকতে পারে, হালকা ব্রেইনে খুব একটা হালকা পেশেন্টের কন্ডিশন থাকতে একদম কোনো এগুলা কিছু বোঝা যায় না। কিন্তু যেটা হয় সবচেয়ে বোঝা যায়, যেটা লাগে ইম্পর্টেন্ট, যেটা হলো গিয়া তোমার পেশেন্টের ব্লাড প্রেশারও মেনটেন থাকে, কোনো সমস্যা হয় না, মাইল্ড টাকিকার্ডিয়া থাকতে পারে। সবচেয়ে ভালো যেটা হলো গিয়া তার বোঝা যায় সেটা হলো গিয়া তোমার কোল্ড ক্লামি পেরিফেরি কেন হচ্ছে কোল্ড ক্লামি পেরিফেরি, এই যে কিডনি, লাংস এন্ড ব্রেইনে ব্লাড সাপ্লাই নিয়ে আসার জন্য, সেন্ট্রাল যে ব্লাড ভলিউম এটা বাড়ানোর জন্য সে কি করতেছে, পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন করতেছে, এখান থেকে ব্লাড নিয়ে আসতেছে। এখান থেকে ব্লাড নিয়ে আসলে কি তোমার লেগ, লিম্ব টিম যারা আছে, স্কিন, এইসব জায়গায় তোমার ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, বলে এখানে কোল্ড ক্লামি স্কিন। এটা হলো সবচেয়ে মেইন তাদের ইয়ে, যেটা ক্লিনিক্যাল ফিচার্সে পাওয়া যাবে যে পেশেন্ট স্লাইটলি ড্রাউজি থাকতে পারে, কনফিউজ থাকতে পারে, এন্ড তোমার যেটা পাওয়া তার স্কিন যেটা হলো গিয়া সেটা হলো গিয়া কোল্ড ক্লামি স্কিন পাওয়া, পেশেন্ট কোল্ড ক্লামি স্কিন পাওয়া যাবে। এটা ইজ দা তোমার ক্লিনিক্যাল ফিচার্স। এবং এখানে একটা জিনিস দেখো, তোমাদের গত ক্লাসে বলছিলাম ইসচেমিয়া রিপারফিউশন সিনড্রোম, এই কম্পেনসেটেড পেশেন্টে ইসচেমিয়া রিপারফিউশন সিনড্রোম হইতে পারে কিনা।
আমার কথা বুঝতে পারছো কিনা? এই কম্পেনসেটেড শক যে পেশেন্ট আছে সেই পেশেন্টের ইসচেমিয়া রিপারফিউশন সিনড্রোম হইতে পারে কিনা? হইতে পারে। কেন হইতে পারে? দেখো তুমি আবার দেখো এখানে চলে আসো যে আমি সেন্ট্রাল ভলিউম বাড়ানোর জন্য আমি কি করতেছি, স্কিন থেকে, আমি মাসেল থেকে, আমি গার্ড থেকে, এইসব জায়গা থেকে ব্লাড টেনে নিয়ে আসতেছি ইয়েতে, সেন্ট্রাল ব্লাড নিয়ে আসতে, সেন্ট্রালি নিয়ে আসতেছি। হ্যাঁ, সেন্ট্রালি নিয়ে আসতেছি আমি, এখান থেকে ব্লাড টেনে নিয়ে আমি সেন্ট্রালি নিয়ে আসছি। বলে দিস স্ট্রাকচার যেগুলো আছে, তোমার মাসেল দেয়া আছে, তোমার গার্ড যেখানে আছে, দে আর সাফারিং ফ্রম হাইপোভলিমিয়া, কারণ এখান থেকে তো আমি ব্লাড টেনে নিয়ে আসছি, ভেসোকনস্ট্রিকশন, প্রফাউন্ড ভেসোকনস্ট্রিকশন হয়েছে, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হয়ে এখান থেকে ব্লাড চলে আসছে সব আমার এখানে করে। তাহলে দিস স্ট্রাকচারস আর সাফারিং ফ্রম কি, হাইপোভলিমিয়া সাফার করতেছে, হাইপোক্সিয়া সাফার করতেছে। বলে এখানে এই যে আমার প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জ বলছে যে হাইপক্সিয়া হলে, লো টিস্যু পারফিউশন হলে কি সমস্যা হয়, সেই সমস্যাগুলো এই সেলগুলোতে হবে। তোমার কি হবে এখানে, এখানে তোমার ল্যাকটেট প্রোডাকশন হবে, সেলের যেগুলা অ্যানোবিক রেসপিরেশন যে আদার যেগুলা ইয়ে হয়, সেই প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জ গুলো সেলে হবে। এন্ড তোমার যেগুলো আছে এন্ড যেগুলো ওয়াস্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো এখানে অ্যাকুমুলেট হবে। যখন তুমি যত সময় যাবে, সেটা মনে করো 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত যদি এই কম্পেনসেটেড শক তুমি বুঝতে পারতেছো না, পেশেন্ট নিজের শক তুমি কিন্তু ডায়াগনোসিস করতে পারতেছো না, কারণ তার পালস ভালো আছে, তার প্রেসার ভালো আছে, তার ইউরিন আউটপুট ভালো আছে, তুমি কিন্তু ডায়াগনোসিস মানে তোমার সে যে কম্পেনসেটেড অবস্থা আছে তুমি সেটা বুঝতে পারোনি, এবং 10-12 ঘন্টা হয়ে গেছে, তার শরীরে প্রচুর পরিমাণ ওয়াস্ট প্রোডাক্ট তৈরি হয়েছে। যখন পারফিউশন, যখন আবার তুমি যখন ব্লাড প্রেসার সব ঠিক হয়েছে, এইসব অর্গানে যখন পারফিউশন দিচ্ছে, তখন এইসব ওয়াস্ট প্রোডাক্ট আবার ফ্লাশ আউট হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে আসছে, এবং পেশেন্টের ইসচেমিয়া রিপারফিউশন সিনড্রোম ডেভেলপ করতে পারে। তাহলে কম্পেনসেটেড শক হইলেও একটা পেশেন্ট চলে আসলো, ইয়াং পেশেন্ট, অনেক ব্লাড লস হয়েছে, কিন্তু নাও দিস কম্পেনসেটেড স্টেটে আছে, সেটা ডায়াগনোস করতে হবে যে whether patient is suffering from shock, maybe he is a compensated state of shock, এটা ডায়াগনোস করতে হবে। আর্লি ডায়াগনোসিস ইজ দ্য মেইন, তোমার একটা শকের পেশেন্টের চিকিৎসা বা বাঁচানোর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হলো তোমার আর্লি ডায়াগনোসিস অফ দ্য শক, এবং সেটা তুমি করতে পারো। তুমি এই যে কম্পেনসেটেড শক অবস্থা সেটা আছে কিনা সেটা, বা এরকম অকাল্ট শক, একটা টার্ম আছে অকাল্ট শক, যে পেশেন্টের এভরিথিং ইজ ওকে, এটা আরেকটা টার্ম আছে অকাল্ট, যে পেশেন্টের কোনো কিছু নাই, বা প্রেসারও ভালো, ইউরিন আউটপুট ভালো, এভরিথিং ইজ ওকে, যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দ্য শক। এটা একটা নাম হলো অকাল শক। এই অকাল শক তোমাকে ডায়াগনোসিস করতে হবে। অকাল শক যদি ডায়াগনোসিস না করো, বা এটা যদি যত ডিলে হবে, পেশেন্টের তোমার আউটপুট আউটকাম তত খারাপ হবে, পেশেন্টের আউটকাম তত খারাপ হবে। তবে এজন্য শকের আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড আর্লি রিসাসিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আসো ডিকম্পেনসেটেড শক, ফার্দার লস অফ দ্য সার্কিট। এরপরে তোমার এই যে কম্পেনসেটেড অবস্থা বডি আছে কোন রকম আছে, এর মধ্যে ফার্দার লস হচ্ছে, ব্লাড লস হচ্ছে, হ্যাঁ, আরো ব্লাড লস হচ্ছে, তো সার্কুলেটরি ভলিউম কমে যাচ্ছে। এটার জন্য কি হচ্ছে, ওভারলোডস দ্য বডিজ কম্পেনসেটিং মেকানিজম, এন্ড দেয়ার ইজ তোমার প্রগ্রেসিভ রেনাল এন্ড রেসপিরেটরি যেটা আছে কার্ডিওভাস্কুলার ডিকম্পেনসেশন হচ্ছে। হ্যাঁ, তোমার আলটিমেটলি বডি কম্পেনসেটিভ মেকানিজম সেটা হলে তোমার আর পারতেছে না এটা ইয়ে করতে, এবং পেশেন্ট ইজ আলটিমেটলি রেনাল রেসপিরেটরি এন্ড কার্ডিওভাস্কুলার ডিকম্পেনসেশন হয়ে গেছে, এবং এটা লেখা বলে ডিকম্পেনসেটেড শক। যেহেতু কম্পেনসেটেড আছে, কিন্তু এটা আমরা ডায়াগনোসিস নিই, পেশেন্টে আরো তোমার লস হচ্ছে, সেই লসটা আমরা কভার করতে পারিনি, এবং আলটিমেটলি পেশেন্ট গোস টু ডিকম্পেনসেটেড শক। আর কিছু আছে, মাইল্ড শক, মডারেট শক, সিভিয়ার শক। মাইল্ড শক যেটা আমি বলছিলাম যে পেশেন্টের কোনো কিছু বোঝা যাবে না, হালকা একটা মাইল্ড টাইগারে থাকতে পারে, ব্লাড প্রেশার একটু কমতে পারে, শান্ত, খুব একটা ব্লাড প্রেশার এখানে ইয়ে হয় না, এবং পেশেন্টের ইউজুয়ালি তোমার যদি একটা পেশেন্টের লেস 40% পর্যন্ত, একটা ইয়াং অ্যাডাল্ট আমি বলছিলাম, ইয়াং অ্যাডাল্টের 15% যদি তার ব্লাড ভলিউম লস হয়, তাহলে পেশেন্ট শান্ত, তেমন কিছু সাইন সিমটমস পাওয়া যাবে না যদি তার প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ না থাকে। that is the mild shock. moderate শকে তোমার কি হবে, ইউরিন আউটপুট কমে আসবে, ক্রিটিক্যালি ইউরিন আউটপুট ডাউন, যেটা আমরা বলি যে 0.5 ml পার কেজি পার আওয়ার, এর চেয়ে ইউরিন আউটপুট আরো কমে আস্তে আস্তে 0.5 ml পার আওয়ার চেয়ে আস্তে আস্তে আরো কমে আসবে, পেশেন্টের ব্লাড প্রেশার কমে আসবে, টাইকার্ডিয়া প্রোফাউন্ড হবে।
সিভিয়ার শকে পেশেন্টের সিভিয়ার হাইপোটেনশন থাকবে, হাই তোমার হাই তোমার থাকবে কি কয় সিভিয়ার শকে পেশেন্টের পালস রেট অনেক বেশি থাকবে, ব্লাড প্রেশার কম থাকবে, ক্যাপিলারি রিফিল টাইম প্রলং হবে, মোর দেন 2 সেকেন্ড ক্যাপিলারি রিফিল টাইম হবে। এরপর পেশেন্টের হইতে পারে তোমার ড্রাউজি থাকতে পারে, পেশেন্ট সেমি কনশাস থাকতে পারে, মেবি পেশেন্ট ইজ আনকনশাস থাকতে পারে ইন কেস অফ সিভিয়ার শক। এবং পিটফল কি, পিটফল লিগা তোমার কি কি পিটফল শকের কি কি পিটফল আছে, একটা হলো ক্যাপিলারি রিফিল সাধারণত তোমার আমরা বলছি প্রলং থাকে, এক্সেপ্ট ইন কেস অফ সেপটিক শক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেপটিক শক আমরা বলছিলাম কি রিডিস্ট্রিবিউশন অফ দ্য শক, পেরিফেরাল ভেসোডাইলেটেশন হয়ে যাচ্ছে, পেরিফেরাল ভেসোডাইলেটেশন ক্যাপিলারি রিফিল টাইম কি থাকবে প্রলং থাকবে না, এখানে তো ভেসোডাইলেশন আছে, এখানে তো ভেসো না, তো এখানে তো ব্লাড তো আছে, লিকুইড ব্লাড আছে। আর্লি স্টেজ অফ সেপটিক শকে ক্যাপিলারি রিফিল টাইম সাধারণত হ্যাম্পার্ড হয় না। ইন কেসে যদি হাইপোভলিক শকে যে এরকম হয়, সেটা ইয়েতে এরকম হয় না, তোমার সেপটিক শকে হয় না। টাকিকার্ডিয়া যদি ইয়াং পেশেন্ট যাদের নরমাল পালস রেট তোমার 50, তার যদি তোমার বাড়ে তাহলে হয়তো 70 হইছে, তোমার 80 হইছে, অনেক সময় টাইকার্ডিয়া দেবে তাটা এত টাকা ইয়া হবে, হয়তো তার নরমাল পালস রেট তার 50 তার এখানে। এরপর যদি সে যদি বিটা ব্লকার খায়, যদি পেশেন্ট যদি পেশেন্টের তোমার প্রেসারের জন্য বা কার্ডিয়াক কারণে যদি আগে থেকে বিটা ব্লকার খায়, তাহলে তার তো এমনি পালস রেট কম থাকবে। অথবা কোনো পেশেন্টের যদি তোমার টেনশন নিউমোথ্রাক্স থাকে, কার্ডিয়াক কোনো ইয়ে হয়, তাহলে সেই সব পেশেন্টে দেখবা তো এমনি উল্টা ব্রাডিকার্ডিয়া থাকে, টাইকার্ডিয়া থাকছে ব্রাডিকার্ডিয়া থাকতেছে, তাহলে টাকিকার্ডিয়া লাগে অনেক সময় এটা পিটফল অফ দা শক, এটা অনেক সময় নাও বাড়তে পারে, বা এটা নিয়ে অনেক সময় উল্টা এটা কমে যেতে পারে। ব্লাড প্রেশার সামটাইমস যিনি একজন মানুষ যার নরমাল একটা হাইপারটেনসিভ পেশেন্ট, নরমালি তার ব্লাড প্রেশার থাকতেছে লেগে তোমার 180/100, তার যদি শকে যায় তার ব্লাড, তাহলে তুমি 100 পাইছো 110/70, তুমি মনে করতেছো ব্লাড প্রেশার ইজ এডুকেট, ব্লাড প্রেশার ইজ দ্যাট, বাট কিন্তু তার তো নরমালি থাকে লেগে তোমার 180/100। তাহলে এটা নিয়ে তোমার অনেক সময় এটা লেগে তোমার এটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের এটা অনেক সময় বোঝা যায় না যে তার ব্লাড প্রেশার অথবা টাইকার্ডিয়া অথবা ক্যাপিলারি রিফিল, যে কোনো একটা প্যারামিটার দিকে কোনো শক স্ট্যাটাস তুমি বুঝতে পারবা না। শক স্ট্যাটাসে অনেকগুলা জিনিস লাগে, প্রত্যেকটা একসাথে তুমি অ্যাসেস করে, সাথে ক্লিনিক্যালি হিস্ট্রি সবকিছু অ্যাসেস করে, আদার ল্যাব ইনভেস্টিগেশন সব অ্যাসেস করতে হবে, তুমি শকে তুমি ফাইনাল কমেন্ট করতে পারবা, তুমি তার একটা সিবিআইটি সম্পর্কে তুমি একটা অ্যাসেস করতে পারবা। নট সিঙ্গেল একটা যেখানে শুধু ক্যাপিলারি রিফিল ভালো দেখছো অথবা পালস ভালো দেখছো অথবা প্রেসার ইয়ে আছে, সেখানে একটা দেখে বা যে কোনো দুই একটা দেখে তুমি এটা তুমি অ্যাসেস করতে পারবে না শক, কারণ দেয়ার ইজ সাম তোমার এক্সেপশন থাকতে পারে। এগুলো তোমার কনসিকুয়েন্সেস অফ শক, শকের কি কি কনসিকুয়েন্স আছে। একটা হলো কি আনরিসাসিটেবল শক, শকের আর রিসাসিটেট করা যাচ্ছে না, এটা কি পেশেন্ট হু আর প্রফাউন্ড শক for a prolonged period of time become unresuscitable. Ability of body to compensate is lost. Result of delayed, inadequate, inappropriate resuscitation in the early stage of shock. একটু আগে তোমাদের বলছিলাম যে অকাল শক নিয়ে যে কথাটা বলছিলাম, যে অকাল শকে যদি তুমি ডায়াগনোসিস ডিলে যদি হয়, হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে কি হবে পেশেন্টের? বলছিলাম যে পেশেন্টের ডেভেলপ হিপারফিউশন ডিজিজ, হিপারফি পেশেন্টের যেটা আছে সেটা লেগে তোমার উল্টা পেশেন্টের আবার যেটা আছে পারফিউশন যখন তুমি করছো এস্টাবলিশ করছো, ওটা তার শরীরে যেন তার হচ্ছে তার। তাহলে এই যে সমস্যা, যে অকাল শক যত বেশিক্ষণ থাকবে পেশেন্টের আনসাসিটেবল শকের স্টেজে যাবে তত বেশি, পেশেন্টে তুমি করতে পারবে না। কেন পারবে না? পেশেন্টরা তখন হয়ে যায় কি, পেশেন্টের তোমার কার্ডিয়াক ডিকম্প্রেশন আরম্ভ হয়ে যায়, পেশেন্টের ভেসোমোটর টোন নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? তুমি জানো ব্লাড ভেসেলের কি তোমার ওয়ালে কি থাকে? স্মুথ মাসল থাকে। স্মুথ মাসল যে অনেকক্ষণ ধরে স্মুথ মাসল যেটা আছে সেটা হলে ইট ইজ সাফারিং ফ্রম হাইপোক্সিয়া।
স্মুথ যে ব্লাড ভেসেলে যে স্মুথ মাসল আছে সেটাও তো সাফার করতেছে, অনেকক্ষণ ধরে হাইপক্সিয়া সাফার করতেছে। সে সে তাহলে তাহলে কি হচ্ছে, সে এক সময় তোমার রিল্যাক্স হয়ে যায়, ফেটিক হয়ে যাচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে, সে রিল্যাক্স হয়ে যাচ্ছে। ব্লাড ভেসেলে যে স্মুথ মাসল যদি রিল্যাক্স থাকে, বেসো কনস্ট্রিকশন করবেটাকে, বেসো কনস্ট্রিকশন হইতে পারতেছে না এখানে, তাহলে বেসো মোটর টোন নষ্ট হয়ে যাচ্ছে। এখন তুমি যতই তোমার আয়নোটক দাও আর কর্নোটক দাও, কিছু তো কোনো কাজ হবে না, কারণ সে অলরেডি তোমার এই যে স্মুথ মাসল যেটা আছে সেটা অলরেডি তোমার অনেকক্ষণ থাকতে 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 ফেটিক হয়ে গেছে, সে আর এখানে তার সাথে কোনো আয়নোটক কর্নোটক কোনো কিছু কাজ করবে না তারে। এবং শরীরে বেসোমোটর টোন নষ্ট হয়ে গেছে, কার্ডিয়াক হয়ে গেছে, তোমার কার্ডিয়াক যে কন্ট্রাক্টিলিটি যেটা আছে এগুলা তোমার হচ্ছে, কার্ডিও এগুলা কমে যাচ্ছে, কার্ডিয়াক ডিপ্রেশন হয়ে যাচ্ছে। এইসব কারণে আলটিমেটলি পেশেন্ট গোস টু দা আনরিসাসিটেবল শক, এবং বডি যে কম্পেনসেটরি মেকানিজম সেটা আর তাকে করতে পারবে না, তাহলে বডি আবার ফিরায় নিয়ে আসতে পারবে না, কারণ অল কম্পেনসেটরি মেকানিজম যেগুলো আছে সবকিছু লস হয়ে গেছে। লাস্ট ওয়ান হচ্ছে মাল্টিপল অর্গান ফেলিওর। মাল্টিপল পুরো মরদ অর্গান যদি নষ্ট হয়ে যায় আমরা বলি মাল্টিপল অর্গান ফেলিওর। যে পেশেন্টের যদি অনেক কম দলে যদি তোমার পেশেন্টের হয় শকে থাকে পেশেন্টের, আমরা রিসাসিটেট না করি, পেশেন্ট মে ডেভেলপ মাল্টিপল অর্গান ফেলিওর। লাংস যদি হয়, লাংস এআরডিএস হতে পারে, কিডনিতে একুটিকুলার নেক্রোসিস হতে পারে, এরপর ক্লটিং সিস্টেমে তোমার ডিআইসি হতে পারে, কার্ডিয়াক ফেলিওর কি হতে পারে, কার্ডিয়াক তোমার তোমার কি হতে পারে, ডিপ্রেশন হতে পারে। এই সত্য তোমার বিভিন্ন জায়গায় তোমার মাল্টিপল অর্গান ফেলিওরের চলে যেতে পারে। তাহলে একটা হতে পারে কনসিকুয়েন্ট আনসাসটেইনেবল হতে পারে, আর মাল্টিপল অর্গান ফেলিওর হতে পারে। আচ্ছা, এখন হলো গিয়া এই যে কিছু কঠিন কথাবার্তা ছিল আমাদের, যে তোমার কম্পেনসেটেড শক, ডিকম্পেনসেটেড শক, এরপর হলো তোমার সিভিয়ারিটি অফ দ্য শক, এইসব সম্পর্কে তোমার এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন কারো আছে কিনা? কারণ জিনিসগুলা খুব কঠিন না, একটু ভালোভাবে যদি প্যাথোফিজিওলজি যদি বোঝার চেষ্টা করো, খুব সহজ, খুব কঠিন জিনিস না। এবং শখ তোমাকে ম্যানেজ করতেই হবে, তোমাকে বারবার বলতেছি আমি, শুধু পরীক্ষার জন্য না, তোমার প্র্যাকটিক্যাল লাইফে শখ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখবা তো তোমার ওয়ার্ডে রোগী, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা আছে, একটা পেশেন্ট তোমার আমার ওয়ার্ডেই, সেটা হয়েছিল তোমার ক্যাজুয়ালিটিতে ভর্তি হয়েছিল তোমার লং বোন ফ্র্যাকচার নিয়ে। পেশেন্ট ইজ সাফারিং ফ্রম শক। ক্যাজুয়ালিটি যখন দেখছে যে পেশেন্টের, যারা সিনিয়র ডাক্তার যে দেখছে যে পেশেন্টের তোমার ইজ সাফারিং ফ্রম শক, তারা ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছে, যাতে এই পেশেন্টের শকে যেহেতু আছে এটা ওয়ার্ডে চলে যাক, মেইন ওয়ার্ডে চলে যাক, সেখানেই তার ম্যানেজমেন্ট। তো আমার ওয়ার্ডে এই যে ডাক্তার সাহেব, উনি কয়েকদিন সকালে রুগীটা মারা গেছে, তো আমি উনাকে বললাম যে তুমি কাউরে রাত্রে কাউকে জানাইছো? সে কাউকে জানে না, স্যার পালস টালস পেশা তো দেখলাম স্যার ভালো আছে। এই যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দা অকাল্ট শক, যে পেশেন্টের পালস বা এই পেশা ভালো আছে, পেশেন্টের পেশা তুমি শুধু একটা প্যারামিটার তুমি জানতে পারো না যে পেশেন্টের প্যারামিটার, তুমি পেশেন্টের সাথে আলাপ করে দেখছো কিনা, তারপর ওইটা পেশেন্ট কনফিউশন আছে, তার পায়ে হাত দিয়ে দেখছো, তোমার শরীরে হাত দিয়ে দেখছো কিনা। হ্যাঁ, patient sometimes patient is suffering from occult shock, এটা তোমার ডায়াগনোস করতে হবে, কারণ তুমি এটা লং বোন ফ্র্যাকচার হয়েছে, তোমার এখানে পাঠাইছে নিশ্চয়ই কোনো কাসিনিয়ররা কোনো কারণে পাঠাইছে। এজন্য তুমি, এবং পেশেন্ট আলটিমেটলি পেশেন্ট পরের দিন সকাল 8টার দিকে মারা গেছে, রাউন্ডে গিয়ে দেখলাম যে রুগী নেই, অলরেডি 8টার সময় মারা গেছে। এবং যেহেতু সিনিয়ররা যখন দেখছে তাদের আর কিছু করা ছিল, তখন তারা ফ্লুইড সবই দিচ্ছে, কিন্তু আলটিমেটলি পেশেন্ট ওয়াজ ডাইড। কেন? পেশেন্টের তোমার হি ওয়াজ নাও আনসাসটেবল স্টেজে চলে গেছিল, যে অকাল শক ছিল অনেকক্ষণ অকাল শক ছিল, অনেকক্ষণ ধরে টিস্যু সাফারিং ফ্রম হাইপোক্সিয়া, এই জন্য পেশেন্টের অকাল শক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে আমরা পরের টপিকসে যাই, যেটা লিখে টপিকস না, এটার কন্টিনিউশন, যেটা লিখে আমরা যে ক্লাসিফিকেশন অফ দা শক বলছিলাম, এক সবচেয়ে কমন ক্লাসিফিকেশন অফ দা শক বলছিলাম যে হাইপোভলিমিক শক, সেটা নিয়ে আলোচনা করি। আলটিমেটলি তোমার ওয়ার্ডে যখন কোনো পেশেন্ট এসে শক নিয়ে এসে ভর্তি হবে, তুমি প্রথমে কোন চিন্তা করবা? ইউজুয়ালি আমরা সাধারণত চিন্তা করি ওয়েদার পেশেন্টের, আমরা প্রথমে চিন্তা করি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপোভলিমিক শক।
যে কোনো যা হিস্ট্রি নিয়ে আসো হাইপোভলিমিক শকে আছে কিনা। এই জন্য দেখো আমরা প্রথমে কি করি, কি আইভি ক্যানুলা দেই, আমরা স্যালাইন দেই। আমাদের প্রথম চিন্তা থাকে যে একটা পেশেন্ট মে বি সাফারিং ফ্রম দা হাইপোভলিমিক শক, এবং সেটাই হওয়া উচিত। তুমি যদি ইমিউনিটি যদি কোনো কজ খুঁজে না পাও, তুমি রিসাসিটেশনের সময় তুমি এটা কজের জন্য অনেক সময় নষ্ট করতে পারো না। তুমি অ্যাসেস করার জন্য কোন কজ, কি কজ, স্পেসিফিক কজ বাঁকার জন্য তুমি সময় নষ্ট করতে পারো না। তোমার ফাঁকা জন্য গিয়া ইভালুয়েশন দা পেশেন্ট, সাথে সাথে as well as parallelly resuscitate the patient, তুমি সাথে পেশেন্টের রিসাসিটেশন করতে হবে। তুমি সিবিআইটি দেখতে হবে, শকের সিবিআইটি দেখতে হবে, তুমি ইভালুয়েশন করতে হবে, কজ অফ দা শক বুঝতে হবে, তোমাকে সাথে সাথে পেশেন্টের রিসাসিটেশন করতে হবে, এবং আর্লি যখন তুমি প্রথমে ধারণা করে নিবে এই পেশেন্ট মে বি সাফারিং ফ্রম দা হাইপোভলিমিক শক। আচ্ছা, তাহলে হাইপোভলিমিক শক কি? হাইপোভলিমিক শক প্রবাবলি দ্য মোস্ট কমন ফর্ম অফ শক। তোমাকে বলছিলাম that to some degree is a component of all other forms of shock। যতগুলা শক আছে প্রত্যেকটা শকেরই একটা মেবি যে সাম ডিগ্রি, এটা সামান্য এটার সাথে সে জড়িত আছে, অন্যান্য শকের সাথে সে ইস মেবি এ কম্পোনেন্ট। এবং ইট ইজ কেন হচ্ছে, is due to decreased circulatory volume in relation to the total vascular capacity and characterized by reduction of diastolic কমে যাচ্ছে। মানে আসলে ফিলিং প্রেসার কি, যে ব্লাডটা হার্টে আসতেছে সেই ফিলিং প্রেসার সেই ডায়াস্টলে ফিল হচ্ছে, সিস্টোলে চলে যাচ্ছে ব্লাড। এরপর এই যে এন্ড সিস্টোলিক ভলিউম এন্ড এন্ড ডায়াস্টলিক ভলিউম, যে ব্লাডটা বের হচ্ছে, এটা এন্ড সিস্টোলিক ডায়াস্টলিক ভলিউম থেকে যদি এন্ড সিস্টোলিক ভলিউম যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে ব্লাড যে যেটা থাকে সেটাই তো আমরা বলি স্ট্রোক ভলিউম। সেই স্ট্রোক ভলিউমটা তোমার যদি সাথে স্ট্রোক ভলিউম ইজ রিলেটেড টু দা ডায়াস্টলিক ফিলিং প্রেসার। যত যদি তোমার প্রিলোড কমে থাকে, শরীরে যদি সার্কুলেটরি ভলিউম কম থাকে, হার্টে ব্লাড কম আসবে, আলটিমেটলি স্ট্রোক ভলিউম কমে যাবে, এবং পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপোপারফিউশন অফ দা টিস্যু এন্ড আলটিমেটলি শক। দিস ইজ হাইপোভলিমিক শক। কজ কি কি আছে আমরা জানি। হাইপোভলিমিক দিস মেবি তোমার হইতে পারে ব্লাড লস হইতে পারে, অর মেবি ফ্রম তোমার তোমার ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ফ্লুইড যদি লস হয় সেটার কারণে হইতে পারে, মেবি যে কোনো কারণে হইতে পারে। ইটস মেবি কি কয় মেবি ব্লাড থেকে অথবা আদার্স তোমার ফ্লুইড লসের কারণে সেটা তোমার হাইপোভলিমিক শক হইতে পারে, যেটা লেগে তোমার এক্সট্রা সেলুলার যে ফ্লুইড ভলিউম আছে সেখান থেকে লস হতে পারে, ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে হতে পারে। আচ্ছা, তাহলে কেস একটা হিমোরেজ, হিমোরেজ তোমরা জানো যে কোনো কারণে যদি প্রোফাউন্ড হিমোরেজ হয়, এটা কেন হইতে পারে, এটা ট্রমার জন্য হইতে পারে। এরপর তোমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এটা তোমার একটা হইতে পারে, জিআই ব্লিডিং হইতে পারে, একটা আলসার থেকে ব্লিডিং হইতে পারে। হ্যাঁ, এরপর তোমার সাম ফর্ম অফ তোমার স্প্লিনিক রাপচার, এরপর লিভার ইনজুরি, এইসব কোনো কারণে, অথবা রাপচার ইক্টোপিক প্রেগন্যান্সি, এইসব কারণে তোমার হিমোরেজ হইতে পারে, ট্রমা অর আদার সেটা আছে কার্ডিয়াক রেগুলেশন কারণে হিমোরেজ হইতে পারে। আর নন হিমোরেজিক কজেস কি কি আছে? নন হিমোরেজিক কজেস গুলো সিভিয়ার ডিহাইড্রেশন, তুমি অনেক যদি পুয়ার ফ্লুইড ইনটেক যদি ধরো একটা কম পানি খাও, একটা excessive fluid loss due to vomiting, diarrhea, urinary loss, like example তোমার diabetes, evaporation or third spacing where fluid is lost or sequestration in GI tract or interstitial space occurring with large colon volvulus or pancreatitis। দেখো তোমার একটা থার্ড স্পেসিংটা কি? থার্ড স্পেসিং শরীরে ফ্লুইড আছে, ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড যেটা আছে সেটা লিগা ফ্লুইডটা কোন জায়গায় চলে গেছে, জিআই ট্র্যাক্টে তোমার সিকুয়েস্টেড হয়ে আছে। এখানে শরীরে টোটাল ফ্লুইড যেটা তার একটা পোরশন জিআই ট্র্যাক্টে সিকুয়েস্টেশন হয়ে আছে, যেটা তোমার যে সার্কুলেটরি ভলিউমের সাথে তার কোনো কানেকশন নাই, যে কারণে সার্কুলেটরি ভলিউমের সাথে সেটা সার্কুলেশনে অ্যাবজর্ব হতে পারতেছে না, এখানে সিকুয়েস্টেড হয়ে আছে। এটাকে থার্ড স্পেসিং বলে। থার্ড স্পেসিং এর তোমার জমা আছে, যেটা তোমার ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউমের সাথে কোনো সম্পর্ক নাই, অথবা ইন্টারস্টিশিয়াল স্পেসে আছে। কেন হচ্ছে? পেনক্রিয়াটাইটিস, ইনফ্লামেশন, ইনফ্লামেশন হচ্ছে, যেটা ইনফ্লামেশন, যে পেনক্রিয়াটিক কিছু জুস আছে, ইয়ে আছে, যেগুলো তোমার টিস্যু ইনফ্লামেশন করছে, এডিমা হচ্ছে। এখানে তোমার কি হচ্ছে, ফ্লুইড গুলো এখানে জমা হয়ে আছে, সার্কুলেশন থেকে গিয়ে
এবং সেটা লিগে ইফেক্ট আমাদের সার্কুলেটিং ভলিউমটা কমায় দিচ্ছে। তাহলে অথবা তোমার লার্জ, এটা অনেক বড় একটা অপারেশন করতেছো, তুমি ল্যাপারটমি করতেছো, অনেকক্ষণ ধরে তোমার ইয়েগুলো আছে যেটা কি কয় টিস্যু গুলা, বাল গুলা, সব এক্সপোজ হয়ে আছে, এখান থেকে ইভাপোরেশন লার্জ অ্যামাউন্ট অফ হচ্ছে। অথবা অথবা তুমি তোমার বার্নের পেশেন্টের প্লাজমা লস হচ্ছে, ইভাপোরেশন হয়, ফ্লুইড লস হচ্ছে, ফ্লুইড লস হচ্ছে, এইসব কারণে অনেক সময় শক হইতে পারে। তাহলে দিস আর দা কজেস অফ সেপ্টিক শক। ক্লিনিক্যাল ফিচার্স কি পাওয়া যেতে পারে? ক্লিনিক্যাল ফিচার্স এ হাইপোভোলিক শকে ক্লিনিক্যাল ফিচার্স এ কি পাওয়া যেতে পারে? History and physical examination can often make the diagnosis of hypopneic shock. তাহলে হিস্ট্রি এন্ড ফিজিক্যাল এক্সামিনেশন, তোমরা জানো যে কোনো সার্জারিতে, মেডিসিনে, মেডিকেল সায়েন্সে হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। রোগীর সাথে ডাইরেক্ট কন্টাক্টে যাওয়া, রোগীর সাথে কথা বলা ভেরি ইম্পর্টেন্ট। হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন বলে তুমি কোনো ডিজিজের 80% ডায়াগনোসিস হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন বা লাস্ট 20% লাগে তোমার ইনভেস্টিগেশনস। তোমার হিস্ট্রি দিতে হবে। সামটাইমস হিস্ট্রি পেশেন্টের ট্রমা হিস্ট্রি আছে, তার মধ্যে লিম্বে একটা ইয়ে হইছে, স্টেপ ইনজুরি আছে, সেখান থেকে প্রচুর ব্লিডিং হইছে, এটা হিস্ট্রি তোমার পেশেন্টই বলে দেবে। হিস্ট্রি পেশেন্টে তোমার বাড়িতে 20 বার ডায়রিয়া হইছে, সেটা লিখে হিস্ট্রি, সেই হিস্ট্রিতে বোঝা যাবে যে দিস পেশেন্ট সাফারিং ফ্রম হাইপোভোলেমিয়া। And then physical examination আমরা যেটা বলছিলাম, পালস, প্রেসার, তোমার এরপর স্কিন তোমার কোল্ড কামি স্কিন, এগুলো যেগুলো আমরা বলছিলাম ফিজিক্যাল ফাইন্যান্স যেগুলো শকের, এগুলো তোমার দেখে তুমি বুঝতে পারবা যে ফিজিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারবা যে ক্যাপিলারি ফিল টাইপ এবং প্রেসারে কি ইউজুয়ালি পেশেন্টের কি থাকবে। ওই যে তোমার যেহেতু সেপটিক যে কোনো শকে পেশেন্টের ডায়াস্টোলিক প্রেসার আর সিস্টোলিক প্রেসার মধ্যে পার্থক্য কম থাকে, যে মিন যেটা আছে দুইটার মাঝে যে পার্থক্য সেটা কম থাকে, মিন এটা যেটা সেটা কম থাকে। এই জন্য কেন কম থাকে, ডায়াস্টোলিক প্রেসারটা একটু হ্যাম্পার্ড কম হয়। ডায়াস্টোলিক প্রেসারটা কেন কম হ্যাম্পার্ড হয়? ডিউ টু তোমার কম্পেনসেটেড স্টেজে কি থাকে, ভেসোকনস্ট্রিকশন থাকে। ভেসোকনস্ট্রিকশন যদি হয় তাহলে পেশেন্টের আফটার লোড কমে হয়ে যায়। আফটার লোড যেটা তোমার যে ভেসোকনস্ট্রিকশন, সেটা কি হচ্ছে তোমার, সেটা হলে তোমার ডায়াস্টোলিক প্রেসার কি হয়ে যাচ্ছে, খুব একটা ইয়ে হয় না। দেখো তো পেশেন্টের সিস্টোলিক প্রেসার 100, ডায়াস্টোলিক প্রেসার 90, অথবা সিস্টোলিক প্রেসার 90, ডায়াস্টোলিক প্রেসার 70। এই যে মিন যে পার্থক্য, যেটা মিন যে প্রেসার যেটা, সেটা অনেক সময় পেশেন্টের কমে যায়। আচ্ছা, এটা হলো তোমার, তাহলে এক্সামিনেশনে তোমার এই জিনিসগুলো পাওয়া যেতে পারে। হিস্ট্রিতে কি পাওয়া, যেটা বলছিলাম, তোমার ট্রমা থাকতে পারে, তোমার ফ্লুইড লস থাকতে পারে, ফ্লুইড মাসল পেশেন্টের ক্রাশ থাকতে পারে, মাসল ক্যাম্প থাকতে পারে। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন মানে কি, পেশেন্ট যখন দাঁড়াইতে যাবে, তাহলে দাঁড়াবে তোমার ব্লাড প্রেসার ফল করে যাবে, প্রেসার কমে যাবে। শুয়ে থাকলে প্রেসার একটা, দাঁড়ায় থাকলে প্রেসার হঠাৎ তোমার সিস্টোলিক প্রেসারটা কমে যায়। এটা অর্থোস্ট্যাটিক প্রেসার। পেশেন্টের যে বাটাইগো হয় পেশেন্টের, এইসব কারণে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হতে পারে। Severe hypovolemia shock can result in mesenteric and coronary ischemia that can cause abdominal and chest pain. যে কোরোনারি যে সাপ্লাই আছে, মেসেন্টারি যে সাপ্লাই আছে, এখানে অনেক সময় তোমার কমে যেতে পারে, এবং গাট এবং হার্ট may be suffering from the ischemia and ultimately causes abdominal and chest pain. Examination patient কি পাইতে পারো? Patient may be agitated, lethargic, confusion may be present, or brain malperfusion, ব্রেইনে malperfusion জন্য অনেক সময় এই জিনিসগুলো থাকতে পারে। Tachycardia, hypotension along with decrease in output, সেটা তোমাদের বলছিলাম আগে। Patient is shock can appear cold and clammy, cyanotic থাকতে পারে, cold, clammy and maybe cyanotic থাকতে পারে। Physical findings suggestive of volume depletion, increased dye mucous membrane, decreased scintigraphy, low jugular venar distension থাকতে পারে। তাইলে these are the তোমার ফাইন্যান্স গুলা থাকতে পারে।
এখন ম্যানেজমেন্টে আসো। ম্যানেজমেন্ট অফ হাইপোভলিক শক। এখানে হলো কি হইছে কি ওয়াই যেটা সেটা ছোটহাত ওয়াই হয়েছে। আমার কম্পিউটারে যে কিবোর্ড আছে মানে যে ইয়ে আছে সেখানে তোমার ওয়াইটা আসে না, এই জন্য আমি কোনো জায়গা থেকে এটা ইয়ে করি, ওই যে কি কয় এটা প্রথমে কপি করি, তারপর এখানে পেস্ট করি। তাহলে কোন সময় মনে হয় ছোটহাত যে ওয়াই যেটা আছে সেটা আমি ইয়ে করেছিলাম, স্মল লেটার ওয়াইটা সেটা ইয়ে করেছিলাম, কপি করে ফেলছিলাম, এখানে নিয়ে আসছিলাম। এই জন্য এই ওয়াই নিয়ে অনেক ঝামেলা দেখবা, পুরা স্লাইডে ওয়াই নিয়ে অনেক ঝামেলা। এবং এই ওয়াই গুলো আমি এই যে দুই কালারের চেঞ্জ সেটাও কিন্তু ওয়াই জন্য হচ্ছে। এটা এরকম সেখানে নিয়ে আসলাম, হঠাৎ ওয়াইটা নিয়ে আসে, এই ওয়াইটা এখানে করছি, পেস্ট করছি, বাকি সবগুলা বোল্ড হয়ে গেছে। ওয়াই নিয়ে বেশ ঝামেলা আছে আমি। ঠিক আছে, এখন আসো তোমার ম্যানেজমেন্ট অফ হাইপোভলিমিক শক। যে ম্যানেজমেন্ট অফ হাইপোভলিমিক শকে দেখো তো তোমার প্রথমে যে কোনো শক, আসলে তুমি হাইপোভলিমিক না, আমি যদি বলি যে কোনো শকেরই কিছু কমন ম্যানেজমেন্ট ফিচার্স আছে। কি কি কমন? তোমার শকের পেশেন্টের তুমি যেটা করতে হবে, আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বারবার বলছিলাম যে আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার শকের পেশেন্টের আর্লি ডায়াগনোসিস করতে হবে, এবং পেশেন্টের যে ডিটেকশন অফ দ্য শক, ইটস কজ এন্ড সিভিয়ারিটি, এই তিনটা জিনিস সম্পর্কে তোমার একটা প্রথমে ধারণা নিয়ে নিতে হবে পেশেন্ট শকের আসলে। 2 নম্বর কাজ হলো গিয়া তোমার অ্যারেস্ট অফ হিমোরেজ। যদি অনগোয়িং যদি হিমোরেজ হয় সেটা তোমাকে বন্ধ করতে হবে, অ্যারেস্ট অফ ইমিডিয়েটলি অ্যারেস্ট অফ হিমোরেজ করতে হবে। 3 নম্বর হলো কি এস্টাবলিশিং গুড ইন্টারভেনাস অ্যাক্সেস উইথ লার্জ বোল পেরিফেরাল ক্যানুলা। যদি সম্ভব হয় দুইটাই হাইপোক্সিয়া সিভিয়ার হয়, তাহলে দুইটা হোয়াইট বোর্ড পেরিফেরাল ক্যানুলা তুমি এস্টাবলিশ করবা, এবং ফ্লুইড রিসাসিটেশন আরম্ভ করে দিবা। ফ্লুইড রিসাসিটেশন আরম্ভ করে দিবা। নাও রিপ্লেসিং দ্য ডেফিসিট, and last one is replacing clinical observation and monitoring of the repeated clinical observation and monitoring of the patient. These are the headlines of the তোমার হাইপোভলিমিক শক ম্যানেজমেন্ট। তাহলে এটা কি করতে হবে? ডিটেকশন না, আর্লি ডিটেকশন। যদি আমরা বলি, আমরা একটা সপ্তাহের আগে একটা উচ্চারণ যদি করি আর্লি ডিটেকশন অফ দ্য হাইপোভলিমিয়া ইজ কজ এন্ড সিভিয়ারিটি, সেটা লাগে আমরা প্রথমে দেখতে হবে। 2 নম্বর হলো গিয়া আমাদের দেখতে হবে, করতে হবে অ্যারেস্ট অফ মানে অনগোয়িং যে ব্লিডিং হচ্ছে সেটা যদি আমরা ডায়াগনোস করতে পারি কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, এতে হচ্ছে, অথবা এক্সটার্নাল যদি ব্লিডিং হয় সেটা লাগে তাড়াতাড়ি সেটা বন্ধ করতে হবে, হিমোরেজ অ্যারেস্ট অফ হিমোরেজ করতে হবে। এরপর তোমার দুটো হোয়াইট বল ক্যানুলা দিতে হবে, পেরিফেরাল যে লার্জ বল পেরিফেরাল কিন্তু অনেক সময় পেশেন্টের যদি সিভিয়ার ইয়ে থাকে, অনেক সময় তোমার কি করা লাগতে পারে, যে পেইন যেটা পেইন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কি করে লাগতে পারে, অনেক সময় তোমার আমরা বেইন ওপেনে করে বেইন একটা একটা পেরিফেরাল যেগুলো একটা বেইন লার্জ বেইন আমরা ওপেন করে সেটা এখান দিয়ে আমরা ওপেন ম্যানুভারে কেটে সেটা দিয়ে আমরা ইয়ে করতে পারি, যে তোমার ক্যানুলা ঢুকাই দেয় অনেক সময়, অথবা ক্যাথেটার ঢুকাই দেয়, এটা অনেক সময় লাগতে পারে। যদি আইবি অনেক সময় পেরিফেরাল বেইন যেগুলো আছে সেগুলো দেখবা তো কোলাপস করে গেছে। আচ্ছা, এরপর তোমার রিপ্লেসিং দ্য ডেফিসিট and repeating clinical observation, monitoring খুব ইম্পর্টেন্ট, মনিটরিং অফ দা পেশেন্ট। আমি তোমাকে বলছিলাম যে শুধু সিঙ্গেল জিনিস দিয়ে তুমি হাইপোভলিমিয়া, তুমি শুধু সিঙ্গেল জিনিস নিয়ে তুমি বুঝতে পারবা না। ওই যে পেশেন্টের শকের whether patient is compensatory shock or whether it is decompensated shock, যদি তাকে পেশেন্টটা তুমি দেখে আসতেছো, যদি মনিটরিং করে পাস সব কিছুই আছে, তুমি শকই ডায়াগনোস করতে পারতেছো না, যেহেতু ইউরিন আউটপুট ভালো আছে, পালসও ভালো আছে, প্রেসারও ভালো আছে, তাহলে মনিটরিং কিসের মনিটরিং? এই যে ক্লিনিক্যাল অবজারভেশন মনিটরিংটা কি? Occult test is usually diagnosed by some investigation, some monitoring, some monitoring and some investigation. Investigation কি? Occult blood এ সাধারণত দেখা যায় কি তাকে শরীরে যেহেতু পেরিফেরাল ইয়েতে লিম্সে গাঁটে হাইপোপারফিউশন হচ্ছে, তাহলে কি হচ্ছে? হাইপোপারফিউশন হলে কি হচ্ছে? এনোবেরিক রেসপিরেশন হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। এখন যদি একটা পেশেন্টের তোমার পালস ব্লাড প্রেশার সবই ঠিকঠাক আছে, যদি সিরাম ল্যাকটেট যদি বেশি থাকে,
বুঝতে হবে পেশেন্টের এখনো তোমার হাইপোপারফিউশন আছে, কোন জায়গায় তার হাইপোপারফিউশন আছে, যেখানে ল্যাকটিক অ্যাসিড প্রোডিউশন হচ্ছে এখনো। অথবা তোমার কোনো কারণে যদি আমি মনিটর করি, যদি দেখি মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, দেখি মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, টার্মটা দেখো, মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, সেটা যদি আমরা দেখি মনিটর করি, তাহলে আমরা অকাল মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন যদি কম থাকে, তাহলে আমরা বুঝে নিব পেশেন্ট ইজ অলসো নাও অলসো পেশেন্ট সাফারিং ফ্রম দা শক, পেশেন্টের পালস ব্লাড প্রেশার সবই ভালো আছে, কিন্তু পেশেন্টের শকে আছে। এই যে মনিটরিং ইজ ইম্পর্টেন্ট, নট অনলি ফর ডায়াগনোসিস অফ দা শক, অলসো ফর তোমার তোমার রিসাসিটেশন, যে এন্ড পয়েন্ট অফ কখন রিসাসিটেশন আমি বন্ধ করব, সেটা ডায়াগনোসিসের জন্য তোমার মনিটরিংটা ইম্পর্টেন্ট। মনিটরিং করে আমাকে বুঝতে হবে যে কন্টিনিউয়াস মনিটরিং কোন সময় আমি আমার রিসাসিটেশন বন্ধ করতে হবে, এটা আমাকে এই মনিটর দিয়ে বোঝা যাবে যে পেশেন্টের এই সময় আমি রিসাসিটেশন ইজ কমপ্লিট, নো রিসাসিটেশন ইজ রিকোয়ার্ড নাও। নেক্সট আসো, যেটা আমি বলছিলাম ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট, যেটা করতে হবে হাইপোভোলিক শকের কজ এন্ড সিভিয়ারিটি, এটা হিস্ট্রি, যেটা একটু আগে বলছিলাম, হিস্ট্রি 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 নিতে হবে, কেয়ারফুল হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, এস্টিমেশন অফ দা অবজার্ভ লসেস তোমার বুঝতে হবে কতটুকু লস হয়েছে, হিমোডাইনামিক্স প্যারামিটারস গুলো দেখতে হবে তোমাকে, আর্টেরিয়াল ভেনাস প্রেসার দেখতে হবে, হেমাটোক্রিট দেখতে হবে, ইন্ডিস অফ দা টিস্যু পারফিউশন নেল তোমার, পেপিলারি রিফিল দেখতে হবে, পেরিফেরাল স্কিন টেম্পারেচার দেখতে হবে, ইন আউটপুট দেখতে হবে, মানে বা আঙ্গুলে কতটুকু ব্লাড সাপ্লাই আছে, পেরিফেরাল স্কিন টেম্পারেচার দেখলে বুঝতে পারবে যে তোমার স্কিনে কতটুকু ইয়েতে যাচ্ছে, এটা তো মনিটর করতে হবে। ইউরিন আউটপুট দেখতে হবে, ইউরিন আউটপুট কতটুকু ইউরিন আউটপুট আছে, এন্ড লেভেল অফ কন্ট্রাস্ট আছে, ব্রেইনে তোমার কতটুকু সার্কুলেশন তোমার পারফিউশন পাচ্ছে, তার লেভেল অফ কন্ট্রাস্ট থেকে বুঝতে পারবো। ইউরিন আউটপুট দেখে ইউরিনে কিডনিতে কতটুকু পারফিউশন আছে, সেটা ইউরিন আউটপুট হয়ে দেখতে পারবো। এই জিনিসগুলো দেখতে হবে, ডিটেকশন অফ দা হাইপোলিমিয়া কজেস এন্ড ইটস সিভিয়ারিটি, তার কজ কি, তার সিভিয়ারিটি, এটা কিন্তু তোমার আমার ইম্পর্টেন্ট দেখতে হবে। পেশেন্টের অ্যাবডোমেন ট্রমা, হিস্ট্রি অফ ট্রমা নিয়ে আসছে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে আছে, পেশেন্ট শকে আছে, মেবি লেফট সাইডে তোমার একটা কয়েকটা ইয়ে আছে, তোমার যে কি লেফট সাইডে একটা লেসারেশন আছে, একটা ইয়েতে আছে, স্কিনে একটা লেসারেশন আছে, তাহলে বুঝতে হবে পেশেন্ট মে সাফারিং ফ্রম দা কি হচ্ছে স্প্লিনিক ইনজুরি, ট্রমা যেহেতু আছে লেফট সাইডে একটু লোয়ার রিবসে একটু যদি লেসারেশন আছে এখানে, আর পেশেন্টের যেহেতু ফিচারস অফ শক আছে, মেবি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রাপচার স্প্লিন, স্প্লিন রাপচার, হাইপোভলিমিক শক ডিউ টু স্প্লিন রাপচার হয়ে গেছে। তাহলে এই হিস্ট্রি এবং যদি আমি এক্সামিনেশন করি, অ্যাবডোমেনে যদি ডিস্টেন্ডেড যদি অ্যাবডোমেন পাই, তাহলে আমি ধারণা করি যে অ্যাবডোমেনে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দা তোমার spleen rupture. The history and examination is very important. Severity of shock is correlated with the volume loss and reflected in the clinical signs. যেটা বলছিলাম যে ভলিউম লস এর তোমার সিভিয়ারিটি শক, যত কতটুকু ভলিউম লস হচ্ছে তার উপর তোমার সিভিয়ারিটি শকের একটা আমি ইয়ে করি নিয়ে, এখানে অনেক সময় বলে যে শকের হাইপোভলিক শকে একটা ভাগ করে তোমার কি ক্লাস 1 ক্লাস 2 অথবা মাইল্ড মডারেট সিভিয়ার, এটা যদি ভাগ করে স্টেজ 1 স্টেজ 2 এইভাবে ভাগ করে, অনেক সময় less than 50% of blood volume loss আছে, 15 to 30% of the blood volume, এরপর 30 to 40% of the blood volume, and more than 40% of the blood volume যদি severe shock, more than 40% এই যদি ব্লাড ভলিউম লস হয়, ব্লাড লস হয়, হিমোরেজ হয়, তাহলে ইট ইজ সিভিয়ার শক। অনেক সময় এইগুলাতে ভলিউম লস কতটুকু হয়েছে সেটা দিয়ে হোয়াট ইজ রিফ্লেক্টেড ইন দা ক্লিনিক্যাল সাইন্স, এটা রিফ্লেক্ট করবে তার কতটুকু ভলিউম লস হয়েছে। সরি, ইন জেনারেল তোমার কন্ট্রাকশন অফ দা তোমার সার্কুলেটরি ব্লাড ভলিউম by more than 25%, and their liter is regarded as severe hypovolemia. অনেকে বলে যে 15-25% যদি পেশেন্টে যায়, যে পেশেন্টের সিভিয়ার হাইপোভলিমিয়া হিসাবে তোমার এটা ইয়ে করা হয়, ধারণা করা হয়। আচ্ছা, সময় তো এই শকই শেষ হচ্ছে না, দেখি আজ হাইপোভলিমিক শক আছে, বাকিগুলো কোন শেষ করবো। আচ্ছা, অসুবিধা তোমাদের তো সময় আছে, প্রচুর সময় আছে, এখন কোনো কাজকর্ম নাই, কবে পরীক্ষা হবে তাও দিয়ে নাই। আমরা যেহেতু এগুলা আগে একবার পড়া হয়েছে, আমরা আলোচনা বেশি করে আলোচনা করতে তো কোনো অসুবিধা নাই।
শখ নিয়ে বেশি আলোচনা করবো, আর কোনো কিছু নিয়ে তো আলোচনা করবো না, কারণ আমার বারবার বলতেছি যে শখ ইম্পর্টেন্ট, শখ তোমাদের জানা দরকার। আর যে করোনা ভাইরাসের সেটার কারণে কি কয় সাইটোকাম স্টর্ম নাকি সাইটোটক্সিক স্টর্ম টর্ম এগুলা কয় সব এইগুলা শখই পাবা। কেন হাইপক্সিয়া হলে কেন এগুলা হচ্ছে, যে শরীরে যে আদার কনসিকুয়েন্স হচ্ছে, কেন ইয়ে হচ্ছে তোমার ডিআইসি ডেভেলপ করতেছে শখের ইয়ে তোমার করোনা পেশেন্টের, কেন এগুলো হচ্ছে, সবগুলাই শখ করলেই সব বুঝতে পারবা যে কি শরীরের কি ইমিউন মেকানিজমের কি হচ্ছে, কমপ্লিমেন্ট মেকানিজম, মানে ইমিউন মেকানিজমের ফলে যে শখে যে অ্যাক্টিভেশন অফ দ্য ইমিউন সিস্টেম, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভেশন অফ দ্য ইমিউন সিস্টেম কি হয়, সেগুলা সবই শখে পড়লেই এগুলো বোঝা যাবে, শখ থেকে সবকিছু বোঝা যায়। আচ্ছা, তোমাদের আসতেছি আমি ইন্ট্রাভেনাস অ্যাক্সেস এন্ড রিপ্লেসমেন্ট অফ ডেফিসিটস। আমাদের নেক্সট তোমার দেখো আমরা কি বলছিলাম, এখানে আসো, আমরা অ্যারেস্ট অফ হিমোরেজ এটা নিয়ে আলোচনা করবো, আমরা হিমোরেজ নিয়ে আলোচনা করব। 3 নম্বর কথা ছিল এস্টাবলিশড অফ দ্য গুড ইন্টারভেনাস অ্যাক্সেস জাস্ট ফর ফিভাল ক্যানুলা এন্ড রিপ্লেসিং দ্য ডেফিসিট। তাহলে দুইটা জিনিস আমরা কি করছি, ইন্টারভেনাস অ্যাক্সেস এন্ড রিপ্লেসমেন্ট অফ বলেছি একসাথে বলছি। ইট ইজ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইন্টারভেনাস অ্যাক্সেস করতে হবে, প্রথমে আইভি ক্যানুলা দিতে হবে, এরপর দিয়ে তোমার কিছু ব্লাড ইজ সেন্ট ফর কি কি করতে হবে, ব্লাড গ্রুপিং এন্ড কসমেটিং, দেন ব্লাড ইউরিয়া, এরপর হিমাটোকিট, এইগুলোর জন্য ব্লাডটা পাঠাইতে হবে। আইভি ক্যানুলা পাওয়ার পর কিছু ব্লাড টেনে এটার জন্য পাঠাইতে হবে, ব্লাড গ্রুপিং এন্ড কসমেটিং এর জন্য, হিমাটোকিটের জন্য, আর ব্লাড ইউরিয়া দেখার জন্য সেটার জন্য পাঠাইতে হবে। এন্ড তোমার বাকি কি করতে, সাথে কি করতে হবে, তোমার একটা ফ্লুইড লাগাইতে হবে, একটা ফ্লুইড লাগাইতে হবে। এটা নির্ভর করবে সিভিয়ারিটি অফ দা শকের উপর। অনেক সময় ইফ পেশেন্ট ইজ ইন সিভিয়ার শক, র্যাপিড ইনফিউশন অফ 2 লিটারস অফ ফ্লুইড, 2 লিটার ফ্লুইড র্যাপিড ইনফিউশন করতে হবে। অনগোয়িং যদি হিমোরেজ হয়, ফ্লুইড দিয়ে আর্লি রিসাসিটেশন, দেন ব্লাড ট্রান্সফিউশন। এই যে লেখা আছে রিপ্লেস লাইক উইথ লাইক, very important কথা, the principle of replacement, replace like with like। আমরা বলছি তোমার হাইপোভলিমিক শকের দুইটা কজ, একটা হিমোরেজিক কজ, একটা নন হিমোরেজিক কজ। ইজ দেয়ার ইজ এ লস অফ ফ্লুইড ইন্টারস্টিশিয়াল থেকে তোমার যে তোমার এক্সট্রাসেলুলার যে ফ্লুইড যদি লস হচ্ছে, এক্সট্রাসেলুলার যে ফ্লুইড গুলা লস হচ্ছে, সেটা যদি লস হয়, ফ্লুইড লস হয়, ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। ব্লাড লস হয়, ইজ রিপ্লেসড বাই ব্লাড। ইনিশিয়ালি তুমি ব্লাড ট্রান্সমিট করার আগে ইনিশিয়ালি every patient is replaced by fluid। ব্লাড তুমি আয়সা এখন আসলেই এই পেশেন্টের ব্লাড সাথে সাথে পাওয়া যাবে তা না, ব্লাডের প্রসমেজ করতে হবে, টু করতে ব্লাড ম্যানেজ করতে হবে। তাহলে প্রথমেই যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট সেটা করতে হবে ইজ বাই ফ্লুইড। এবং ইয়েতে যদি হয় তোমার ওইদিকে ফ্লুইড লস যদি হয়, তাহলে তো ফ্লুইড তুমি দিচ্ছই, প্রথম থেকে ফ্লুইড দিয়ে আরম্ভ করেছো। ব্লাডে যদি লস হয়, ইনিশিয়ালি ফ্লুইড দিতে হবে, কিন্তু আলটিমেট তোমার প্রিন্সিপালটা কি, রিপ্লেস লাইক উইথ লাইক। যদি পরবর্তীতে যদি আরো বেশি ফ্লুইড দরকার পড়ে, তখন তুমি ব্লাড হিমোরেজিক পেশেন্টে যদি আরো তোমার ডেফিসিট কারেকশন করতে হয়, ইট শুড বি কারেক্টেড বাই ব্লাড। ইনিশিয়াল ম্যানেজমেন্ট পরে যদি আরো যদি ডেফিসিট কারেকশন করতে হয়, ইট শুড বি কারেক্টেড। ইউজুয়ালি বলে যে আমি ইয়াং পেশেন্ট যদি হই, একটা ইয়াং হেলথি পেশেন্ট, তার যদি আদার্স কোনো ডিজিজ না থাকে, then 15% of the blood loss is managed by only by fluid, crystalloid fluid দিয়ে 15% of the blood loss, 15% of the blood loss তুমি কভার করা যায়। যদি অনলি তোমার একটা পেশেন্টে যদি there is no other তোমার ইয়ে না থাকে, কোনো না থাকে ইয়াং পেশেন্ট, তাহলে তুমি শুধু ক্রিস্টালয়েড 15% অফ ব্লাড লস ইজ সে ক্রিস্টালয়েড ফ্লুইড দিলে সে ভালো হয়ে যায়। তাহলে রিপ্লেস লাইক উইথ লাইক। এখন ফ্লুইড থেরাপি, এটা খুব কথা, এটা অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কথাবার্তা আছে, কোন ফ্লুইড দিবা, তুমি ক্রিস্টালয়েড দিবা না কোলয়েড দিবা, টাইপস অফ ফ্লুইড, কোন ফ্লুইড দিবা। এখন হইল গিয়া সবচেয়ে ওয়ার্ডের সবচেয়ে কমন কোনটা পাওয়া যায়, ইজিলি পাওয়া যায় কোনটা, নরমাল স্যালাইন। তুমি চাইলেই নরমাল স্যালাইন পেতে পারো, তোমার ইট ইজ এ আইসোটোনিক ফ্লুইড, এবং তুমি সাজাতে পাওয়া যাচ্ছ, নরমাল স্যালাইন পাওয়া যাচ্ছ। তাইলে একটা লাগে আমি ইজিলি পাওয়া যাচ্ছি, যেটা লাগে নরমাল স্যালাইন পাওয়া যাচ্ছি, ইজিলি পাওয়া যাচ্ছে নরমাল স্যালাইন, আমি নরমাল স্যালাইন আরম্ভ করলাম।
নাম কোলয়েড দিব, সেটা নিয়ে কথাবার্তা আছে। বলে যে দেয়ার ইজ এ নো আলটিমেটলি কোনো কলয়েড এন্ড ক্রিস্টালয়েড দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি যেটা দিয়ে রিসাসিটেট করো কোনো পার্থক্য নাই। অনেক সময় যদি লার্জ অ্যামাউন্ট অনেক প্রচুর পরিমাণ ক্রিস্টালয়েড ফ্লুইড দেওয়া যদি লাগে কোনো কারণে, তাহলে বলে অনেক সময় টিস্যু ইডিমা হয়, ফ্লুইডে যেগুলো আছে সেগুলো টিস্যুতে ইডিমা করে। সেই সব ক্ষেত্রে বলে যে কলয়েড একটু দেওয়া যেতে পারে, অ্যাসোসিয়েটেড ফ্লুইড দেওয়া যেতে পারে। অথবা তুমি প্লাজমা লস হয়েছে, কোনো পেশেন্টের বার্নের প্লাজমা লস হয়েছে, সেই পেশেন্টের তুমি কলয়েড ক্রিস্টালয়েডের সাথে তুমি কলয়েড দিতে পারো। কিন্তু আলটিমেটলি সব লাস্ট কথা হলে দেয় যে তোমার খুব বেশি পার্থক্য নাই ক্রিস্টালয়েড এবং কলয়েড ফ্লুইড দুইটা যে কোনো একটা ইউজ করলে। কিন্তু অনেক সময় কলয়েড সাম সমস্যা করতে পারে, অনেক সময় করতে পারে কিডনি রেনাল ফেলিওর, যেটা সেটা অ্যাগ্রাভেট করতে পারে, অনেক সময় কোগুলোপ্যাথি করতে পারে, অনেক সময় পেশেন্টের কলয়েড সলিউশনে, অনেক সময় সল্ট তোমার রিচ কলয়েড কিছু আছে সেইগুলো যদি অ্যালবুমিন, সল্ট রিচ অ্যালবুমিন, সেখানে পেশেন্টের প্রচুর সোডিয়াম সল্ট শরীরের ভিতর তুমি সোডিয়াম ওভারলোড হয়ে যেতে পারে। সল্ট যেগুলো আছে সোডিয়ামের জন্য অনেক সময় কিছু ডিসঅ্যাডভান্টেজই আছে কলয়েডে তোমার ক্রিস্টালয়েডের চেয়ে। ক্রিস্টালয়েডের সহ্য সুবিধা যেটা বলছিলাম যে তোমাকে একটু আগে বলছিলাম নরমাল ওয়ার্ডে গেলেই তুমি নমাস লাইন পাবে, ইজি লেভেলে ইজি লেভেলে। এখন তুমি কলয়েড এবং ক্রিস্টালয়েডের মধ্যে কোনটা দিবা, সোডিয়াম কন্টেইনিং ফ্লুইড দিবা না দিবা না, সেটা নিয়ে কিছু কথাবার্তা আছে। যে বলে যে বেশি সোডিয়াম কন্টেইনিং ফ্লুইড দিতে দিবা না, তোমার কি হবে, তোমার হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে পেশেন্টের। বেশি যদি সোডিয়াম ক্লোরাইড কন্টেইন যদি নরমাল স্যালাইন যদি বেশি দিয়ে দাও, তাহলে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে করতে হবে আমি বাফার সলিউশন, যেটা আমরা বলি লিঞ্জার ল্যাকটেট বা হার্টনেস সলিউশন, এইগুলা ইউজ করতে পারি। এখানে ল্যাকটেট আছে, এগুলো আছে, বাফার সলিউশন হিসেবে আমরা এগুলা ইউজ করা যেতে পারে। তাইলে আমরা নরমাল স্যালাইন ইউজ করতে পারি, সবচেয়ে ভালো হয় লিঞ্জার ল্যাকটেট বা হার্টনেস সলিউশন, এগুলা ইউজ যদি করি আমরা, তাহলে পেশেন্টের শক তোমার ইনিশিয়াল স্টেজ অফ শকে আমরা রিসাসিটেশন আমরা আরম্ভ করতে পারি এই ফ্লুইড দিয়ে। এখন একটা টার্ম দেখো নিয়ে আসছি, রিসাসিটেশন। সেই শব্দটা আমি কিন্তু তোমাদের এখানে এখন কথা আলোচনা করিনি, এখন নিয়ে আসছি। পরবর্তীতে হোয়াট ইজ রিসাসিটেশন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, যদি কথাটা চলে আসছে। মানে এই যে রিসাসিটেশন যে করতেছি আমরা, যে পেশেন্টের আবার নরমাল ফিজিওলজিক্যাল যেটা দাঁড়িয়ে আছে সেগুলো আবার নরমালি নিয়ে আসতেছি, দিস ইজ রিসাসিটেশন। এখানে লাস্টে একটু আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, এখন আসলে হাইপোভলিমিয়া ডিউ টু ব্লাড লস, এই জিনিসগুলোই কিন্তু রিসাসিটেশন। যে আইভি কিনুলা দিচ্ছ, তুমি ফ্লুইড দিচ্ছ, দিচ্ছ রিসাসিটেশন দিচ্ছি যে তোমার এগুলো রিসাসিটেশন কম্পোনেন্ট, এটা রিসাসিটেশন হচ্ছে তোমার। এখন হাইপোভলিমিয়া ডিউ টু ব্লাড লস, এটা যদি তোমার এতক্ষণ বলছিলাম তোমার ফ্লুইড লসের কারণে যদি একটা পেশেন্ট আসে ইনিশিয়ালি তোমার ব্লাড লস, অথবা পেশেন্ট ইজ সাফারিং ফ্রম তোমার ফ্লুইড লস, তার জন্য আমরা ফ্লুইড দিয়েছি। এখন যদি সেই পেশেন্ট অলরেডি যদি তোমার ব্লাড লসের জন্য আসে, আমরা তো ইনিশিয়াল আমরা ভলিউম আমরা রিপ্লেস করছি, আমরা স্টেরয়েড আরম্ভ করছিলাম, নাও কি করতেছি আমরা রিপ্লেসিং দ্য ভলিউম এট দ্য সেম টাইম কন্ট্রোলিং দ্য ব্লিডিং। এই যে রিপ্লেস করতেছি সাথে সাথে আমি যখন এখন ব্লাড যদি দিতেই থাকি, আমি এইদিকে ফ্লুইডই দিলাম আর এইদিকে ব্লিডিং হচ্ছে, তার লস হচ্ছে, পেশেন্টের লস হচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, পেশেন্টের যত ফ্লুইড দিব তার শরীরের ভিতরে যে কোগুলেশন যে ফ্যাক্টর যেগুলো আছে, এগুলো কি হচ্ছে, ব্লাডে যে কোগুলেশন ফ্যাক্টর গুলো আছে সেগুলো কি হচ্ছে, সেগুলো ডাইলিউট হয়ে যাচ্ছে। আমি যত ফ্লুইড বাড়াচ্ছি এদিকে ব্লাড লস হচ্ছে, আবার ফ্লুইড দিচ্ছি, ব্লাড লস হচ্ছে, যে তার কোগুলেশন ফ্যাক্টর গুলো ডাইলিউট হয়ে যাচ্ছে। এবং যে প্রেসার যখন পেশেন্টের লিগে কি হচ্ছে, তোমার ই করতেছে, ওই যে কি কয় প্রেসার একটু বাড়তেছে, যে ফ্লুইড দিচ্ছে প্রেসার একটু বাড়তেছে, ব্লাড লসটা আরো একটু বেড়ে যাচ্ছে। যেহেতু ক্যাপিলারি আবার যেতে করতে প্রেসার কম, তোমার ক্যাপিলারি অথবা ভেসেল যেগুলো সেগুলো করে বসে আছে, ব্লিডিং হচ্ছে না, প্রেসার কম প্রেসার জন্য ব্লিডিং হচ্ছে না। যখন ব্লাড ফ্লুইড দিলাম তখন কি হচ্ছে, আলটিমেটলি তার প্রেসার বেড়ে যাচ্ছে এবং পেশেন্ট ইজ আলটিমেটলি কি হচ্ছে তোমার উল্টা আরো ব্লিডিং বেশি হচ্ছে। তাহলে অনেক সময় পারমিসিভ হাইপোটেনশন একটা টার্ম আছে, পারমিসিভ হাইপোটেনশন, যে কতটুকু পেশেন্টের প্রেসার তোমার রাখবে। আমি কিন্তু হাইপোটেনশন করে রাখবো তার ব্লিডিং কম হওয়ার জন্য, সেই সাথে আমি ব্লিডিংটা বন্ধ করে দেবো। ব্লিডিং বন্ধ করার পরে যা দিয়ে আমার নষ্ট হয় সবই তার শরীরে থাকতেছে। আমাদের মনে সময় কম হয়, সময় শেষ হয়ে যাচ্ছে, তা এতটুকু পর্যন্তই, তার তো শেষ হচ্ছে না আমাদের লেকচার। আমাদের কি খুব বেশি বোরিং লাগতেছে না, বেশি লম্বা হয়ে যাচ্ছে বলে কোনো বোরিং লাগতেছে? নো স্যার। হ্যাঁ,
দেখো আমি No, sir. মানে বেশি লম্বা হয়ে যাচ্ছে মনে হয়, আমি তোমাদেরকে বেশি নিয়ে করে আসতেছি, যে আসলে যা যা জানবা ভালোভাবেই জানি, কি বলো? এগুলো তো অনেক পড়ছো না, অনেক তোমাদের অনেক পড়া হয়েছে, অনেক কিছু হয়েছে, এখন যা জানি একটু ভালোভাবে জানি। দেখো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি তুমি জানো, তুমি যে ওয়ার্ডে স্যালাইন খাচ্ছ, একটা গ্রামের একটা ডাক্তারও সে স্যালাইন দেয়, তুমিও ডাক্তার হিসেবে স্যালাইন দিচ্ছ, তোমাকে মাথা চিন্তা করতে হবে তুমি কোন স্যালাইন দিবা, যে আমি কোন ফ্লুইড দিব, কোন ফ্লুইডটা দেবো সেটা তো তোমার মাথায় রাখতে হবে। তুমি ডাক্তার, তুমি বুঝে শুনে তোমার দিতে হবে। এই জিনিসগুলো আমাদের জানা দরকার না, এগুলা অবশ্যই জানা দরকার। আমি কতটুকু ব্লাড লস হলে আমি তার ফ্লুইড দেবো, এই যে অকাল হাইপোটেনশন বললাম, এগুলো তোমাদের জানা দরকার। এগুলা এগুলো তো তুমি যখন ওয়ার্ডে তুমি মেডিসিনেই করো, গাইনিতে গাইনিতে নিয়ে আসতে পারে না একটা পেশেন্ট, তোমার সেপটিক শকে, এই সেপটিক শক নিয়ে আসতে পারে গাইনিতে, হাইপোভলিক শরীরে গ্রাফটাইট প্রেগন্যান্সি নিয়ে আসতে পারে, তুমি অপাপার তোমার সিজারিয়ান সেকশনের সময় ব্লিডিং হইতে পারে, এই যে কতগুলো আছে না প্লাসেন্টা প্রিভিয়াস টিভিয়াস, এগুলো প্রচুর ব্লিডিং হতে পারে। সেই সব পেশেন্টের কি কি সমস্যা হতে পারে, যদি চেঞ্জ হতে পারে, কোন সময় হাইপারটেনশন আছে কিনা, এগুলো বুঝতে হবে তোমাকে। দেখো ওটি টেবিলে সে ব্লাড না দিয়ে কি দিতেছে, আমি দেখো কোন এই যে তোমার হাইপোভলিক শকে কোন আয়নটক পরটক কোন শব্দ উচ্চারণ করছে এখানে, কোন উচ্চারণ এখন উচ্চারণ করি না আমি, কিন্তু তোমাদের দেখবা তো ওয়ার্ডে কোনো পেশেন্টের প্রেসার কম, কি ডোপামিন দাও, ডোপামিন দাও, এগুলো দেওয়া আরম্ভ করে। এগুলো তোমার কোনো আসলে কোনো সাইন্টিফিক নিয়ে না, এটা উল্টা আমাদের ক্ষতি করতেছে। এটা নিয়ে নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো যে কিভাবে আমাদের ক্ষতি করতেছে। ঠিক আছে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো, সময় কম। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কি আদনান তাসনিম হক, কোয়েশ্চেন আছে নি তোমার? না স্যার। নাই নাই, সবাইকে দেখা যাচ্ছে না। আর কে আছে? ফারিহা তাবাসসুম, ফারিহা তাবাসসুমের কোনো কোয়েশ্চন? এই তোমাদের ইয়ে দাদার কোনো কোয়েশ্চন আছে নাকি? পরিতোষদার কোনো কোয়েশ্চন আছে আপনার? কোনো কোয়েশ্চন আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কোয়েশ্চন শোনার আগে আমি বের হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ দাদা, সবাইকে ধন্যবাদ। Thank you.